সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকে। প্রথম ব্রেকিং খবরটি হলো ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, 6 রাউন্ড গুলি করা হয়েছে তার উপর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান থেকে চলে গেছে আব্বাস আরাকচি। যখন আমেরিকান প্রতিনিধি দল পাকিস্তানে আসতে চাচ্ছিল ঠিক তখনই চলে গেল পাকিস্তানের প্রতিনিধি দল। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন গণমাধ্যম দাবি করেছে ইরানের ইস্পাহানে গোপন বিশাল এক নিউক্লিয়ার সাইট তৈরি হয়েছে, যেখানে 1100 টন ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পাশাপাশি হরমুজ ইস্যুতে আমেরিকা শেষ পর্যন্ত বড় যুদ্ধের দিকে এগুচ্ছে এমন তথ্য পাওয়া গেছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলোকে সংক্ষিপ্ত আকারে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কালকে ওয়াশিংটনে হিলটন হোটেলে সাংবাদিকদের একটি ডিনারের আয়োজন করেছিলেন এবং সেখানে প্রায় হাজারখানিক মানুষ উপস্থিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সব বাঘা বাঘা সাংবাদিকরা প্রেসিডেন্টের আমন্ত্রণে উপস্থিত হয় এবং সেই সময় ট্রাম্প যখন মঞ্চে বসে আছেন তখন কোনো এক ব্যক্তি তাকে কোনো একটি কিছু দেখাচ্ছিল। হঠাৎ করে একটু দূর থেকে 6 রাউন্ড অথবা 8 রাউন্ড, দুটো তথ্য পাওয়া গেছে। কেউ বলছে 6 রাউন্ড, কেউ বলছে 8 রাউন্ড গুলি করা হয়। এই সময় এক পুলিশ গুলিতে আহত হয় এবং সেই আততায়ীকে আটক করা হয়। দুটো প্রশ্ন আসে যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে উপস্থিত থাকেন, এই যে ব্যাপক নিরাপত্তা বলয়, মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সব রকম নিরাপত্তা ব্যবস্থার মাঝে কি করে একজন অস্ত্র সহ প্রবেশ করলো? নাম্বার 2, এর আগেও মার্কিন প্রেসিডেন্টের উপর নির্বাচন প্রচারণার সময় 2 দফা হামলা হয়। এক দফা, প্রথম দফায় তার কানের কিছুটা অংশ ছিদ্র করে গুলি চলে যায়, মানে অল্পের জন্য তার মাথায় বিদ্ধ হয় না। তারপরে আরেক দফা তার উপর হামলা হয়। আমেরিকার মতো এত নিরাপত্তা বলয় তৈরি করা, এত প্রযুক্তি নির্ভর একটি দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলার ঘটনার নেপথ্যে কারা? 3 নম্বর প্রশ্ন, জন এফ কেনেডি এবং রবার্ট কেনেডির মতো কি আমেরিকা প্রেসিডেন্ট কোনো বিশ্বস্ত বন্ধুর অবিশ্বস্ত টার্গেটে পরিণত হয়েছেন কিনা? 4, এ হামলার পেছনেই মার্কিন এস্টাবলিশমেন্ট জড়িত নাকি নিছক কোনো গোপন আততায়ী? তো এইরকম অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তিনি যখন ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করেছিলেন বা ইসরায়েল যখন নিউক্লিয়ার তৈরি করছিল তখন তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, ইসরায়েলকে কোনোভাবে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে দিচ্ছিলেন না। সে জন এফ কেনেডি একটা সময় আততায়ীর হাতে প্রাণ হারান এবং তার ভাই রবার্ট কেনেডি তিনিও ইসরায়েল বিরোধী মনোভাবের জন্য একসময় প্রাণ হারান। কিন্তু আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, এত বড় শক্তিশালী দেশ, কখনো সেই প্রমাণটা খুঁজে দোষীর নামটি উচ্চারণ করেনি, কেবল ব্যক্তির মধ্যে ছেড়ে দিয়েছেন। এটার পেছনে কারো হাত আছে কিনা সেটা প্রমাণ করেনি। বলা হচ্ছে এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টরা ওই ছোট্ট রাষ্ট্রটির পুতুল হয়ে গেছে, পুতুল। ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে কোনোভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, বারবারই তিনি উদ্যোগ নিচ্ছেন, কিন্তু একটি রাষ্ট্র তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দিচ্ছে না, বারবার তার উপর চাপ প্রয়োগ করছেন। এবং তার ফলে আমরা কি দেখলাম? গত রাতে ডিনারের আয়োজনে হাজার হাজার মানুষের মাঝে পৃথিবীর সকল বড় বড় বাঘা সাংবাদিকদের উপস্থিতিতে কেউ এসে গুলি করবে মার্কিন প্রেসিডেন্টকে টার্গেট করে। এই ঘটনা ট্রাম্পকে হত্যা নাকি ট্রাম্পকে বিশেষ কোনো বার্তা দেয়া, এটিও এখন প্রশ্ন তুলছে মার্কিন গণমাধ্যমগুলো। পাশাপাশি এই মুহূর্তে ট্রাম্পের উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে, এটাও বলা
একদম সহজ ভাষায় বলা যায়। পাশাপাশি ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে মার্কিন প্রশাসন, এস্টাবলিশমেন্ট, সেনাবাহিনী, জনগণের কাছে অপ্রিয় হয়ে উঠছেন। গতকালকের জরিপেও দেখা গেছে ট্রাম্পের অবস্থা আরো খারাপের দিকে। রিপাবলিকান শিবিরে 20% সরে যাচ্ছে ট্রাম্পের উপর থেকে। যে যুবকরা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন সেই যুবকদেরও বড় পার্সেন্টেজ ট্রাম্পের উপর নাখোশ, অনাস্থা জানিয়েছে। তার মানে ট্রাম্প এই যুদ্ধটা শুরু করে নিজে যেমন পচে গেছেন, রিপাবলিক দলকেও পচিয়েছেন এবং তার অবস্থা ক্রমান্বয়ে করুণ হওয়ার পথে। তো এই অবস্থায় এই গুলির ঘটনা প্রমাণ করছে ট্রাম্প অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপে আছেন এবং তার শত্রু আরো বাড়িয়েছেন। অনেকগুলো বিষয় এখন আলোচনা আসছে। এটা হয়তো আমরা ধারাবাহিক সামনের আলোচনাগুলোতে আরো স্পষ্ট করব যে আসলে সেখানে কি হয়েছে, কারা, কারণ নেপথ্যে কারা আছেন এটা কখনো জানা যায় না যদি শক্তিশালী কোনো নেটওয়ার্ক থাকে। কারণ আমেরিকার মতো দেশ ইসরায়েল বা ইহুদি লবি বা মোসাদের কাছে আটকা পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের উপর এই গুলির ঘটনা, এটা পুরো আমেরিকাকে অবাক করে দিয়েছে। দর্শক, 2 নম্বর যে ঘটনা সেটি হলো যে পাকিস্তান উপস্থিত পাকিস্তানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিল্ড মার্শাল আসিফ মনিরের সাথে কয়েক দফা আলোচনা করেছেন, বৈঠক হয়েছে। এরপর শোনা গেছে হোয়াইট হাউস থেকে উড়ে আসছিলেন দুজন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা, একজন জেরার্ড কুশনার, একজন আরেকজন ছিলেন স্টিভ উইটকফ, আর 3 নম্বর যে ব্যক্তির আসার কথা জেডি ভেন্স। এই 3 জন। কিন্তু হঠাৎ করে জানা গেল যে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তান সফর শেষ করে ওমান চলে যাচ্ছেন এবং এখনকার খবর হলো তিনি ওমান চলে গেছেন। তো পাকিস্তানের এই প্রতিনিধি দল এসে একটা ফাঁকি খেয়েছে, অর্থাৎ আমেরিকার প্রতিনিধি দলকে পাত্তাই দেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি ওমান চলে গেছেন এবং কয়েকটি সূত্র বলছে তিনি ইরানের বিমান ব্যবহার না করে তিনি পাকিস্তানের বিমান ব্যবহার করে ওমানে গেছেন। এই বিষয়টি কনফার্ম তথ্য আসেনি, তবে পাকিস্তানের কয়েকজন সাংবাদিক এই বিষয়টি জানিয়েছে যে তিনি ইরানের বিমানকে রেখে পাকিস্তানের বিমানে করে ওমানের মাস্কাটে সফর করেছেন। বলা হচ্ছে যে এই আব্বাস আরাকচি ওমান সফর শেষ করে আবারও তিনি পাকিস্তানে আসবেন। এখন প্রশ্ন উঠতে পারে আবারও তিনি পাকিস্তানে আসবেন এর অর্থ এমন হতে পারে এই সময়টিতে হয়তোবা আমেরিকান প্রতিনিধি দল আবারও পাকিস্তানে আসতে পারে এবং পাকিস্তানে এসে তিনি সেখান থেকে আবার রাশিয়া সফর করবেন, রাশিয়া থেকে তিনি ইরানে ফিরে যাবেন। তো তার এই সফরটিকে নিয়ে নানান রকম রহস্যের জাল তৈরি হয়েছে, কারণ তিনি পাকিস্তানে আসলেন, সেখান থেকে ওমান চলে গেলেন, আবার আমেরিকা প্রতিনিধি দল যখন আসছে তখন তাদের সাথে দেখা না করে চলে গেলেন। এরকম নানান বিষয়গুলো এখন উঠে আসছে গণমাধ্যমগুলোতে, তারা বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করছে এই বিষয়ে। তো শেষ পর্যন্ত এটি প্রমাণ হয়েছে যে আমেরিকার সাথে কোনোভাবেই বসতে চাচ্ছে না ইরান। তাই ইরান আমেরিকাকে বলে দিয়েছে, একেবারে ফিল্ড মার্শাল আসিফ মনিরের হাতে লিখিত একটি কি বলবো যে পুরো ফাইল তুলে দিয়েছে ইরান। সে ফাইলের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য যেটুকু গণমাধ্যমের সূত্র পেয়েছি সেখানে বলা ছিল যে ইরান নিউক্লিয়ার ইস্যুতে আমেরিকার সাথে কোনো প্রকার আলোচনা করবে না। ইরান হরমুজ প্রণালী ইস্যুতে আলোচনা করতে পারে, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে পারে এবং ইরানের উপর যেই কি বলে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে গত 40-50 বছর ধরে, সে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করতে পারে, আদার্স বিষয়গুলো আলোচনা করবে। কোনোভাবে ইরান আমেরিকার সাথে নিউক্লিয়ার ইস্যুতে আলোচনা করবে না। তো এই বিষয়টির পর আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে মার্কিন উপস্থিতি বাড়ছে। কিছু ড্রোন ফুটেজ দেখা গেছে যে আরবের বিভিন্ন দেশে কয়েক শত যুদ্ধ বিমান প্রবেশ করেছে, বিভিন্ন অস্ত্র প্রবেশ করছে, ইকুইপমেন্ট প্রবেশ করছে, রিফুয়েলিং ট্যাঙ্কার প্রবেশ করছে। ইসরায়েলেও ব্যাপক হারে রিফুয়েলিং ট্যাঙ্কার প্রবেশ করেছে, অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমেরিকা থেকে এখন টনে টনে অস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, যুদ্ধ বিমান, ড্রোন এগুলো ঢুকতেছে। বিগত 50 বছরে আমেরিকা কোনো দেশে হামলার জন্য এত ব্যাপক উপস্থিতি বা সামরিক অস্ত্র প্রস্তুত করেনি।
যেটা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে। তার মানে এটুকু বলা যায় যে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে কালকে যখন আব্বাস আরাকচি পাকিস্তানে উপস্থিত ছিলেন, তখন আমেরিকান একজন সাংবাদিক ক্যাথরিন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। এই নারী সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে নক করেছেন যে, "এখানে তো আব্বাস আরাকচি চলে গেছেন। আমি কি আর এখানে থাকবো? নাকি আমি আমেরিকাতে ব্যাক করব?" ডোনাল্ড ট্রাম্প তাকে আ মানে মেসেজ করে পাঠিয়েছেন যে, "তোমার জায়গায় আমি থাকলে আমি থেকে যেতাম। কারণ পৃথিবীর অনেক বড় খবর এখন পাকিস্তান থেকে পাওয়া যাবে।" ক্যাথরিন পাকিস্তানে অবস্থান করেন, তিনি আর চলে আসেন না। এরপর যখন আব্বাস আরাকচি পাকিস্তান ত্যাগ করে চলে যায় ওমানের উদ্দেশ্যে, তখন ডোনাল্ড ট্রাম্প তাকে আবারও পোস্ট করেন, "কাম হোম, বাড়িতে ফিরে আসো।" তার মানে এই সাংবাদিককে পাকিস্তানে রেখে আবার ডোনাল্ড ট্রাম্প নিজেই "কাম হোম" লিখে তার গন্তব্যে ফিরিয়ে আনার পেছনে আরেকটি কারণ হতে পারে যে শীঘ্রই আমেরিকা ইরানে বড় আক্রমণ করতে যাচ্ছে। দর্শক, আসেন এবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের দিতে চাই। নিউ ইয়র্ক টাইমস আমেরিকার একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। তাদের একটি খবরে আজকে প্রকাশ হয়েছে যে ইরানের ইস্পাহান যে মানে পাহাড়ি অঞ্চল, এর আশপাশে কোনো একটি গোপন জায়গায় ইরানের বিশাল এক পারমাণবিক সাইট তৈরি হয়েছে, যেটা কেউ জানে না। ইস্পাহানে কিন্তু একটি আছে, কিন্তু ইস্পাহানেরই যে পাহাড়ি অঞ্চল, তার আশপাশে ১১ টন ইউরেনিয়াম। একটি জায়গায় বলছে ১১ টন, একটি ১১০০। কোনটা যে রাইট সেটা হয়তো পরবর্তী নিউজে আমরা দিতে পারবো। ১১ টনটাই আমরা যদি আপাতত ধরি, ১১ টন ইউরেনিয়াম ইরান সমৃদ্ধ করেছে। এবং বলা হচ্ছে যে এইখানে একটি গোপন পারমাণবিক সাইটই তৈরি করে ফেলেছে ইরান, এবং যেটা পৃথিবীর সবার নজরের আড়ালে রয়েছে। কে বলছে এটা? নিউ ইয়র্ক টাইমস। এবং বলছে যে এখান থেকে ইরান হয়তোবা বড় কোনো নিউক্লিয়ার তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, এবং ইস্পাহান, ফোর্দো বা যেই মানে আমরা জানি যেগুলি ইরানের রয়েছে, এটার আড়ালের এই নিউক্লিয়ার সাইট। আর ইরান বলছে তাদের কাছে আছে ৪০০ কেজি নিউক্লিয়ার, যদিও আমেরিকা বলছে ৪৫০ কেজি। এবং আমেরিকা বা আইএইএ, যেটা পারমাণবিক বিষয়গুলো তদন্ত করে, সেই সংস্থাটি বলছে যে ইরানের কাছে ৬০% সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে, যেটা ৯০% হলে একটা নিউক্লিয়ার বোমা তৈরি করা সম্ভব। তো ৬০% হলে ৯০% করা খুব ইজি ব্যাপার। প্রথম ধাপে এটা কঠিন বিশুদ্ধ করার ক্ষেত্রে। ৬০% হলে এটা খুব অল্প সময়ে বাকি ৩০% কভার করে, মানে ৯০% কভার করা যায়। তো এই মুহূর্তে যে খবরটি আসছে, নিউ ইয়র্ক টাইমস হঠাৎ করে এই খবরটি কেন দিল যে ইরান ইস্পাহানের পাহাড়ি অঞ্চলে একটি গোপন আস্তানায় একটা বিশাল পারমাণবিক প্ল্যান্ট তৈরি করছে, সেখানে ১১ টন ইউরেনিয়াম ইরানের হাতে আছে? এই খবরগুলোর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, যে যখন ইরাককে আমেরিকা ধ্বংস করেছে, তখন ঠিক ইরাকের বিরুদ্ধে আমেরিকা এরকম অভিযোগ তুলেছিল যে ইরাকের কাছে নিষিদ্ধ এই রাসায়নিক অস্ত্র আছে, এটা ধ্বংস করতে হবে। এবং এই ধ্বংসের নাম করে আমেরিকা ইরাকে এসে প্রায় 2 মিলিয়ন ইরাকিকে হত্যা করে। কোনো কোনো মাধ্যম বলছে ১ মিলিয়নের বেশি, কোনটা বলছে ২ মিলিয়নের বেশি ইরাকিকে হত্যা করে। এবং পরবর্তী জানা গেছে যে ইরাকের হাতে এরকম কোনো অস্ত্র নেই, কিন্তু ইরাক তো ধ্বংস হয়ে গেছে আমেরিকার আগ্রাসনে। তো বিভিন্ন পক্ষ বলছে আমেরিকা ইরানে আক্রমণের জন্য এই যে নিউক্লিয়ার সাইডে প্রায় ১১০০ টন বা ১১ টন ইউরেনিয়াম পাওয়ার যে গুজবটি ছড়াচ্ছে, এটি আমেরিকার একটি ফাঁদ। এই খবরটি দিয়েই ইরানে হামলা করার বৈধতা তৈরি করতে চায়। আবার কোনো কোনো মাধ্যম বলছে যে না, এটি হতে পারে যে ইরান ইস্পাহানের গোপন কোনো জায়গায় সত্যিকার অর্থেই একটি পারমাণবিক সাইট তৈরি করেছে। দুটি হতে পারে। এখন এই দুটো বিষয়ের সত্যটা কিভাবে আমরা প্রমাণ করব? ইরান কি বক্তব্য দেয় তার উপরে না। ইরান তো সত্যটা স্বীকার করবে না, আবার আমেরিকারও সত্যটা স্বীকার করবে না। যদি অল্প কিছু দিনের মধ্যে বা সময়ের মধ্যে আমেরিকা ইরানে আক্রমণ করে বসে, ওই অঞ্চলে আমেরিকা কোনো আক্রমণ করে, নাকি এটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে, নাকি জাস্ট অভিযোগ তুলে ইরানকে ধ্বংসের পায় তারা, সেটা আমরা কনফার্ম হতে পারবো। তবে এটা সত্য
যে আলী খামেনির হত্যার পর ইরান নিউক্লিয়ারে মনোনিবেশ করেছে এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি নিজেই ঘোষণা দিয়েছিলেন, আমাদের কাছে যদি নিউক্লিয়ার থাকতো শত্রুরা আমাদের উপর আক্রমণ করতো না। এখন আমাদের নিউক্লিয়ার তৈরিতে মনোযোগ দিতে হবে। তার মানে প্রায় 2 মাসের কাছাকাছি যুদ্ধ হয়ে গেছে, আরো বেশি সময় হয়ে গেছে যুদ্ধের। তো এই সময়টিতে ইরান চাইলে যদি 60% ইউরেনিয়াম তাদের হাতে থাকে, তারা 10-15 দিন এটা 90% আনতে পারে। তো ইরান কি আদৌ নিউক্লিয়ার তৈরি করছে নাকি করে ফেলছে, এটা নিয়ে অনেক পক্ষ বিপক্ষের মত আছে। পাশাপাশি ইরানের ভূগর্ভস্থ কয়েকটা ভূমিকম্প সেই দিকে ইঙ্গিত করছিল। এখন দুটো বিষয় আসবে, যদি ইরানে আমেরিকা দুঃসাহস করে আক্রমণ করে তাহলে বুঝতে হবে আমেরিকার কাছে সঠিক তথ্য নেই। আর যদি আমেরিকা হুমকি ধমকি দিয়ে থেমে যায়, অ্যাটাক না করে, বুঝতে হবে ইরানের কাছে সত্যিকার অর্থে নিউক্লিয়ার আছে, এটা আমেরিকাও জানে। কারণ কোনো নিউক্লিয়ার সমৃদ্ধ দেশকে, যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে, তাকে কেউ আঘাত করার সাহস করে না। এটাই বাস্তব। তো এখন আমরা দেখতে চাই আমেরিকা কখন ইরানে হামলে পড়ে, কারণ আমেরিকার সকল প্রস্তুতি এখন ইরানকে ঘিরে প্রচুর। যেটা শুরুতেই বললাম, মধ্যপ্রাচ্যে একদম যুদ্ধ বিমান টিমান দিয়ে ভরে ফেলছে আমেরিকা। প্রতিদিনই নতুন নতুন করে সংস্করণ আসছে হামলার প্রস্তুতি নিয়ে। তো এই পরিস্থিতিতে আব্বাস আরাকচি এবং পাকিস্তানের কি বলে মার্কিন ডেলিগেটদের মধ্যে যে আলোচনা হবার কথা রয়েছে, সেখান থেকে কোনো শান্তি আসবে নাকি পৃথিবী বা মধ্যপ্রাচ্য আরেকটা যুদ্ধের দিকে চলে যাবে, সেটা হয়তো আমরা কিছুদিনের মধ্যে টের পাবো। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।